স্বাগত উত্তরণ ইউটিউব চ্যানেলে আমার দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই। তোমরা প্রত্যেকেই জানো যে কিছুদিন হলো তোমাদের সেমিস্টার 3 রেজাল্ট প্রকাশিত হয়েছে। যে যেমন পরিশ্রম করেছে সেই পরিশ্রম অনুযায়ী তোমরা ফল পেয়েছো। হয়তো অনেকের আশানুরূপ ফল হয়নি, সেইভাবে তোমরা হতাশায় ভেঙে পড়ো না, কারণ সামনেই কিন্তু সেমিস্টার 4, হাতে কিন্তু সময় খুব অল্প। তাই প্রস্তুতি এখন থেকে তোমাদেরকে নিতে হবে, ভেঙে পড়লে হবে না। তোমাদেরকে আবার নতুন করে উজ্জীবিত হতে হবে এবং এই যুদ্ধে তোমাদেরকে অবশ্যই জয়ী হতে হবে। 4th সেমিস্টারে তোমাদের যে সর্বোচ্চ যেটা আছে সামর্থ্যটা, সেই সামর্থ্যটা পুরো একবারে উজাড় করে দিতে হবে তোমাদেরকে। তো বন্ধুরা, আজকে তোমাদের যে আলোচ্য বিষয় আছে দেখতেই পাচ্ছ যে কোশ্চেন প্যাটার্ন অফ সেমিস্টার 4 সংস্কৃত। হ্যাঁ, তাহলে আজকে আমরা জানবো এই ক্লাসে সেমিস্টার 4 উচ্চ মাধ্যমিকের সংস্কৃতের যে কোশ্চেন প্যাটার্নটা যেটা আছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে দেওয়া হয়েছে, সেটা একটু আমরা সিলেবাসটা জেনে নেব। তারপরে আমরা গ্রামার টামার বিষয়গুলো ঢুকবো। দেখো টপিকে কি দেওয়া আছে বন্ধুরা, দেখতে পাচ্ছ টপিকে দেওয়া আছে ইউনিট 1। ইউনিট 1-এ কি দেওয়া আছে দেখতে পাচ্ছ, গদ্য, যেটা তোমাদের একটি গদ্য আছে যেটা পুরুষ পরীক্ষার অন্তর্গত বিদ্যাপতি রচিত হাস্যগীত কথা। তারপরে যে ইউনিট 2 যেটা আছে বনচর ভাষণাম আছে, আর নাটক আছে একটা আত্রে বনদেবতা সংবাদ, যেটা নাটকটা আছে। এই 1, 2, 3 ইউনিট থেকে দেখো, ভালো করে দেখো, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। তাহলে এখানে এসএকিউ টাইপের 2 নম্বরের প্রশ্ন আসবে। কটা করতে হবে? 5টি করতে হবে। ভালো করে এই জায়গাটা একটু বুঝে নাও। তোমাদের এই টপিক গদ্য থেকে, পদ্য থেকে, নাটক থেকে 10 নম্বর আসবে। 2 নম্বরের 5টা প্রশ্ন করতে হবে। কটা? 2 নম্বরে 5টা প্রশ্ন করতে হবে। 5 আউট অফ 10 কোশ্চেন, 10টা প্রশ্ন দেওয়া থাকবে। তন্মধ্যে থেকে নিজের ইচ্ছা মতো তোমাদেরকে 5টা প্রশ্ন করতে হবে। এইখানটাতে একটি প্রশ্ন আছে বন্ধুরা। কি প্রশ্ন আছে না, এই যে 3 কোশ্চেন আমি যেটা দাগ দিচ্ছি, 3 কোশ্চেন যেটা দেওয়া আছে, 3 কোশ্চেন সংস্কৃত ল্যাঙ্গুয়েজে, অর্থাৎ দেবনাগরী ভাষায় তোমাদেরকে লিখতে হবে। এটা একটু মনে রাখবে, এটা একটু তোমাদের চাপ। এখান থেকে তোমরা যদি একটু ট্রান্সলেট করতে শেখো তাহলে ইজিলি তোমরা পারবে। আর 2টি প্রশ্ন যেটা থাকবে সেটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে, বাংলা ভাষায় লিখতে হবে। তাহলে বুঝতে পারছো, এখানে যে 5টা প্রশ্ন করতে হবে তার মধ্যে 3টি কিন্তু কম্পালসারি সংস্কৃত ভাষায় লিখতে হবে। আর 2টি যেটা তোমাদের পড়ে থাকবে সেই 2টি তোমরা নিজেদের মাতৃভাষায় লিখবে, সেটা বাংলায় হতে পারে, হিন্দি হতে পারে। হ্যাঁ, তাহলে তোমরা 2টি লিখবে। তাহলে এই জায়গাটা মনে থাকবে যে 10টা প্রশ্ন করতে হবে, 5টা প্রশ্ন করতে হবে, তার মধ্যে 3টি কিন্তু সংস্কৃত ভাষা লিখতে হবে। এই জায়গাটা একটু বন্ধুরা একটু ডিফিকাল্ট আছে অনেকের, হয়তো ছেড়ে দিয়ে চলে আসবে, কিন্তু না, এবারে কোনো ছাড়া যাবে না। আমাদের 3rd সেমিস্টারে যে ভুল, যে দুর্বলতাগুলো ছিল সেগুলো কাটিয়ে এসে আমাদের 4th সেমিস্টারের সমস্ত কিছু শক্তি উজাড় করে দিতে হবে। তোমার বেস্ট যেটা আছে সেটা এই 4th সেমিস্টারে তোমাদেরকে দিতে হবে। চলে এলাম এবার দেখো শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন 4 মার্কস। এখান থেকে দেখো কোনো 4 নম্বরে, অর্থাৎ গদ্য থেকে, পদ্য থেকে, নাটক থেকে 4 নম্বরের কোনো প্রশ্ন থাকছে না। আবার বলে দিচ্ছি, গদ্য, পদ্য, নাটক থেকে কোনো 4 নম্বরের প্রশ্ন থাকছে না। 2 নম্বরের থাকছে 5টি, সেটা তন্মধ্যে 3টি কিন্তু সংস্কৃত ভাষায় অবশ্যই দিতে হবে। যদি না দাও তাহলে 6 নম্বর এখানে বাদ চলে যাবে। আর এখান থেকে কি থাকছে না, 5 মার্কস ডেসক্রিপটিভ টাইপ অফ কোশ্চেন, 5 মার্কস। 5 মার্কসের যেটা থাকবে 5 নম্বরের 2টো করতে হবে। কটা প্রশ্ন দেওয়া থাকবে? 2 আউট অফ 4 কোশ্চেন, 4টে প্রশ্ন দেওয়া থাকবে। তার মধ্যে 2টো প্রশ্ন তোমাকে অবশ্যই নিজ মাতৃভাষাতে লিখতে হবে, অর্থাৎ বাংলা হোক, হিন্দি হোক, ইংরেজি হোক, এটা লিখতে হবে। এটা মনে রাখবে। তাহলে গদ্য থেকে, পদ্য থেকে, নাটক থেকে তোমাদেরকে বড় প্রশ্ন 2টো করতে হবে এবং 2 নম্বরের 5টা প্রশ্ন উত্তর দিয়ে আসতে হবে। চলে যাচ্ছি আমরা ইউনিট 4। ইউনিট 4-এ কি আছে দেখো বন্ধুরা, ব্যাকরণ আছে, প্রত্যয় আছে, কারক আছে, আর সমাস আছে। একটু ভালো করে বুঝে নাও। ব্যাকরণের বিষয়টা কিন্তু সংস্কৃত ব্যাকরণের কথা বলা হয়েছে, সেখানেও কিন্তু 2 নম্বরের প্রশ্ন আসবে, 5টি প্রশ্ন করতে হবে। কি বলা হয়েছে? 5 আউট অফ 10 কোশ্চেন, 10টা প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদেরকে 5টা প্রশ্ন করতে হবে। এখানেও কিন্তু একটু ভালোভাবে তোমাদেরকে প্রত্যয়টা, কারকটা, কারক বিভক্তি, সমাস, সমাস নির্ণয়, ব্যাস বাক্য সহ সমাস নির্ণয়, এগুলো প্রশ্ন থাকবে। তার সঙ্গে 2 নম্বর প্রশ্ন থাকবে হয়তো সমাস কাকে বলে, সমাসের প্রকারভেদগুলো কি কি, সমাস ও সন্ধির মধ্যে 2টি পার্থক্য, এইরকম ধরনের প্রশ্ন থাকবে। তো এই জায়গাটা একটু ভাইটাল। গ্রামারটা তোমাদেরকে ভালো করে একটু শিখতে হবে। এটা ভিভি হয়, গ্রামারটা ভালো করে শিখতে হবে। আর এই জায়গাটা একটু
যেটা 3 নম্বরের 3টি যেটা প্রশ্ন, যেটা তোমাদের দেবনাগরী ভাষা লিখতে হবে, এই জায়গাটা একটু গুরুত্বপূর্ণ। এখান থেকে বন্ধুরা দেখিয়ে দেয় যে গ্রামার থেকে, আমাদের সংস্কৃত গ্রামার থেকে 4 নম্বরের কোনো প্রশ্ন আসছে না। হ্যাঁ, মনে রাখবে তাহলে 4 নম্বরের কোনো প্রশ্ন আসছে না এবং 5 নম্বরেরও কোনো প্রশ্ন আসছে না, এটা তাহলে নিশ্চিত। কারণ এখন থেকে তাহলে এই গ্রামার প্রশ্নটা যেটা আছে, ব্যাকরণটা, প্রত্যয় কিভাবে নির্ণয় করতে হয়, সমাজ কিভাবে নির্ণয় করতে হয়, কারক কিভাবে নির্ণয় করতে হয়, ব্যাস বাক্য কিভাবে তৈরি করতে হয়, এইগুলো মুখস্থ নয়। কোনোদিন ব্যাকরণ কোনোদিন মুখস্থ করে হয় না, বা বাজার থেকে কোনো সহায়িকা বই কিনে হয় না। এটা তোমরা নিজেরা এখন থেকে তৈরি করতে শেখো, নিজেরা উত্তর দিতে শেখো। চলে যাচ্ছে এবার ইউনিট 5। ইউনিট 5-এ কি আছে বন্ধুরা? সংস্কৃত সাহিত্যের ইতিহাস, প্রত্যেকেই জানো সেটা। দণ্ডী আছে, বানভট্ট আছে, চম্পু কাব্য আছে, ভরতচম্পু আছে, চরক আছে, শ্বশুর সঙ্গীত আছে এবং আধুনিক বাঙালি সংস্কৃত পণ্ডিতদের কিছু জীবনী আছে। এই জায়গাটা থেকে ইউনিট 5 থেকে কি পড়ছে? 2 নম্বরের 3টি প্রশ্ন করতে হবে। 6 নম্বর থাকছে, 2 নম্বরের 3টি প্রশ্ন করতে হবে, 3 আউট অফ 6 কোশ্চেন। তাহলে এই জায়গাটা হয়তো বাংলাতে তোমাদের লিখতে হবে, বাংলায় লিখে আসবে উত্তর 3টি প্রশ্ন। এখানে দেখো 4 নম্বরের কিন্তু একটা প্রশ্ন থাকছে, 1 আউট অফ 2 কোশ্চেন। এখানে ক নম্বরে না 4 নম্বরে একটি প্রশ্ন লিখতে হচ্ছে, 5 নম্বরের কোনো প্রশ্ন আসছে না। এই হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে সেমিস্টার 4-এ যে সংস্কৃতের যে প্যাটার্ন দেওয়া হয়েছে, সেই প্যাটার্নটা কিন্তু এরূপ। এই প্যাটার্নটা আগে তোমরা সিলেবাসটা আগে ভালো করে বুঝে নাও, সেইভাবে এবার মহা প্রস্তুতি শুরু করো। আর কিন্তু হাতের সময় নেই, এই নভেম্বর, ডিসেম্বর আর জানুয়ারি মাস, এই 3টি মাস কিন্তু তোমাদেরকে মহা প্রস্তুতি নিতে হবে এবং কঠোর তপস্যা সাধনা করতে হবে। যা হয়ে গেছে সেমিস্টার 3-তে সেটা ভুলে যাও, ফার্স্ট ইজ ফার্স্ট। নতুন করে উজ্জীবিত হও, কোথায় দুর্বলতা ছিল, কোথায় ভেঙে পড়েছিল, সেইগুলো সংশোধন করে এবারে তোমাদের সমস্ত শক্তি দিয়ে উজাড় করে দাও। হ্যাঁ, তুমি পারবে, আমাদেরকে পারতে হবে, আমাদের মায়ের জন্য, আমাদের বাবার জন্য লড়াই করতে হবে, তাদেরকে একটা সুন্দর একটা আমরা রেজাল্ট হাতে তুলে দেবো। তাই বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ইউনিট 4 ব্যাকরণ। ব্যাকরণের আমরা সমাস বিষয়টা আমরা প্রথম থেকে আলোচনা করব। বন্ধুরা দেখো, এবার সিলেবাসটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম। আজকে আমরা আলোচনা করব সমাস। সমাস কাকে বলে, সমাস তৈরি করবে কিভাবে, ব্যাস বাক্য কিভাবে নির্ণয় করবে, সমসমান পদ কাকে বলে, পূর্বপদ উত্তর পদ কাকে বলে, সমস্ত পদ কাকে বলে, এইগুলোকে আমাদের প্রথম থেকে ভালো করে জানতে হবে। ওই গোটা কত সমাস দিয়ে দিলাম, তারপর বাজার থেকে কোনো সাজেশন বই কিনে মুখস্থ করে নিয়ে চলবে, এইভাবে কিন্তু নাও পেতে পারো। তাই থার্ড সেমিস্টার অনেকে এই সাজেশন বই কিনে নিয়ে কিন্তু অনেকেই কিন্তু সেরকম ভাবে আশানুরূপ রেজাল্ট করতে পারোনি। বোর্ডের হয়তো এক উত্তর, সাজেশন বই এক উত্তর, এইগুলো কিন্তু হয়নি। সমস্যা অনেকেই হয়েছে যে বোর্ড থেকে, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংস্থা থেকে বলা ছিল মডেল প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া হবে ওয়েবসাইটে, সেটাও কিন্তু দেয়নি। 2, আমরা যে উত্তর দিয়ে এলাম ওই মার্কশিটে, সেই ওই মার্কশিটে ডাউনলোড করে দেওয়া হবে এবং প্রত্যেককে বলা হয়েছিল ইমেলে পাঠানো হবে, সেটাও পাঠানো হয়নি। সো বাদ দাও, আর সেগুলো সময় নিয়ে নষ্ট করা, সেগুলো ভাবনা চিন্তা করে সময় নষ্ট করা। তাহলে আজকে আমরা জানবো বন্ধুরা সমাস। সমাস, কারক এবং প্রত্যয় তোমাদের পাঠ্য আছে সেমিস্টার 4-তে। তো প্রথম থেকে আমরা জানবো সমাস কাকে বলে। প্রথমত দেখো বন্ধুরা, কাকে বলে সমাস, কাকে বলে এটা আমরা জানতাম না। একপদী ভাব সমাস। একপদী ভাব সমাস কি বলা হচ্ছে? অর্থাৎ সমর্থ পদবিশিষ্ট 2 বা ততোধিক পদের একত্র নিক্ষেপ বা এক পদে পরিণত হওয়াকে কি বলা হয়? সমাস। হ্যাঁ, তাহলে এটা মনে রাখবে। তাহলে সমাস সাধারণত মনে রাখবে পদের সঙ্গে পদের মিলন হয়। হ্যাঁ, সে বহু পদ, 2টো পদও থাকতে পারে বা 2-এর অধিক পদও থাকতে পারে। সেই পদগুলি এক পদে পরিণত হওয়াকে বা মিলিত হওয়াকে আমরা কি বলবো? সমাস। ওই জন্য বলা হয়েছে একপদী ভাব সমাস, অর্থাৎ সমর্থ পদবিশিষ্ট, অর্থাৎ সমাস হওয়ার মতো তাদের মধ্যে যে অন্যায় আছে বা সমর্থ আছে, পরস্পর যে সম্বন্ধ বোঝায়, সেই রকম পদের মধ্যে কি হয়? সমাস হয়। তাহলে কি বলা হচ্ছে? এই সংজ্ঞাটা তোমরা পরীক্ষায় 2 নম্বর যেটা আসে লিখে দিতে পারো। প্রথমে তাহলে কি লিখবে? একপদী ভাব সমাস, অর্থাৎ সমর্থ পদবিশিষ্ট 2 বা ততোধিক পদের একত্র নিক্ষেপ বা এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। যেমন একটা উদাহরণ দিয়ে বুঝে দিই, যেমন হচ্ছে বিনা পান যশাসা। তাহলে যেমন উদাহরণ দিয়ে আমরা যদি দেখাই দিতে পারি, বিনা বিনা পান পান যশা সা ইকুয়াল টু কি হলো? বিনা পানি, বিনা পানি। এই দেখো,
তাহলে এই যে আমরা লিখলাম এই মাত্র বুঝিয়ে দিলাম যে দেখো দুই বা ততোধিক, তাহলে এখানে বিনা, পানো, যশা, আশা এই এতগুলো পদ আছে। তাহলে ঠিক আছে, তাহলে বিনা হাতে আছে যার, তাহলে এক কথা তাকে বলি কি বিনা পানি। বিনা পানি বলতে আমরা কাজে বুঝি মা সরস্বতীকে বোঝায়। তো এই যে আমরা এতগুলো পদগুলোকে দুই বা ততোধিক পদকে সংক্ষেপে মিলন ঘটিয়ে এক পদে পরিণত করলাম, সেই এক পদে পরিণত হওয়াকে বা সংক্ষিপ্ত করাকে আমরা কি বলবো সমাসবদ্ধ পদ বা সমাস। তা এই যে বিনা পানিটা হলো এটা হচ্ছে সমাসবদ্ধ পদ, আর এইটা হচ্ছে কি এইগুলো যে বিনা পানো যশস এটাকে আমরা কি বলি ব্যাস বাক্য। আর ব্যাস বাক্যের মধ্যে যতগুলো পদে যে বিনা পানো যশস এগুলোকে বলা হয় সমর্থ পদ। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি 2 নম্বরের আসে সমাস কাকে বলে তোমরা এই সংজ্ঞাটি লিখে দিয়ে আসতে পারো। এবার আমরা জানবো সমাস কথাটির অর্থ কি, এর ব্যুৎপত্তি লেখো। তাহলে সমাস কথাটির অর্থ কিছুক্ষণ আগেই বললাম, সমাস কথাটির অর্থ হলো সংক্ষেপ। কি সংক্ষেপ না সমসনম সংক্ষেপ কারণম সমাস। এই যদি আছে সংজ্ঞা দেবে সমসনম সংক্ষেপ কারণম সমাস। তাহলে সমাস শব্দের অর্থ হলো কি না সংক্ষেপ মানে ছোট করা, দুই বা ততোধিক পদকে ছোট করে এক জায়গায় মিলিত করে যে মিলনটা হয় সেই মিলনটার নাম হচ্ছে সমাস। মনে রাখবে সন্ধিতে সাধারণত বর্ণের সঙ্গে বর্ণের মিলন হয়, আর সমাসে কিন্তু পদের সঙ্গে পদের মিলন হয়। সন্ধিতে কিন্তু বর্ণ থেকে কোনো বিভক্তি লোপ হয় না, কিন্তু সমাসে পদ থেকে বিভক্তির লোপ হয়। এবং এখানে সমাস সাধারণত অর্থ যেটা জানতে পারলাম যে সমাস শব্দের অর্থ হলো সংক্ষেপ এবং সন্ধি শব্দের অর্থ হলো এখানে মিলন। এবার যদি ব্যুৎপত্তি দেওয়া হয়, এটা সম পূর্ব অস ঘায়ে প্রত্যয় করে। সমটা হচ্ছে কি উপসর্গ, অসটা হচ্ছে কি এটা ধাতু। তাহলে মনে রাখবে ধাতুর পূর্বে যে সমস্ত অব্যয়গুলো বসে সেগুলো উপসর্গ নাম হয় আঁকা হয়। তাহলে এটা সম হচ্ছে উপসর্গ, এটা অস দ্বিবাদী গণীয় অস, হ্যাঁ, তার সঙ্গে ঘাইয়ে প্রত্যয় করে কি হচ্ছে সমাস পদ হলো। তাহলে এটা ব্যুৎপত্তি দিকে 2 নম্বরে যদি আসে, তাহলে সমাস কথাটির অর্থ কি হলো না সমাস কথাটির অর্থ হলো সমাসন সংক্ষেপ কারণম সমাস, অর্থাৎ সমাস কথাটির অর্থ হলো সংক্ষেপ। চলে যাবো আমরা সমাস কত প্রকার ও কি কি। বৈয়াকরণ পাণিনি, আমাদের যে সংস্কৃত ব্যাকরণের যে প্রসিদ্ধ বৈয়াকরণ আছে সেই পাণিনি তার অষ্টাধ্যায়ী গ্রন্থে অর্থের প্রাধান্য অনুযায়ী না সমাসে কয় ভাগ করেছেন না 4 ভাগে ভাগ করেছেন। কি কি সেগুলো তোমরা প্রত্যেকেই পড়ে এসেছো, প্রিভিয়াস ক্লাসে সেমিস্টার 3-তে পড়েছে। সমাস চতুর্বিধ ইতি প্রায়বাদ, এই যে সমাস চতুর্বিধ বলা যায়। তাহলে কথা হলো সমাস 4 প্রকার। কে বলছেন না পাণিনি তার অষ্টাধ্যায়ী গ্রন্থে বলছেন। কি কি প্রথমে আমরা পড়েছি সেমিস্টার 3-তে পড়েছি অব্যয়ীভাব। অবিভাব সমাস কাকে বলে একটু জেনে রাখবে। পূর্ব পদার্থ প্রধান অব্যয়ীভাব, যে সমাসে পূর্ব পদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে আমরা কি বলবো না অবিভাব সমাস। তারপরে 2 নম্বর কি আছে তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস কাকে বলে উত্তর পদার্থ প্রধান তৎপুরুষ, যে সমাসে উত্তর পদের অর্থে বা পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে আমরা কি বলবো তৎপুরুষ সমাস। তারপরে কি আছে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস কি বলেছে উভয় পদার্থ প্রধান ও দ্বন্দ্ব সমাস। হ্যাঁ, তাহলে উভয় পদার্থ প্রধান ও দ্বন্দ্ব, তাহলে যে সমাসে যতগুলি পদ হবে দুটো পদ থাকতে পারে বা দুই ততোধিক পদ হবে, সমস্ত পদটারই হ্যাঁ অর্থ প্রদান হয় যেখানে সেটাকে আমরা দ্বন্দ্ব সমাস বলি। আর বহুব্রী সমাস কাকে বলা হচ্ছে না অন্য পদার্থ প্রধান বহুব্রী, যে সমাসে অন্য পদের অর্থ প্রদান হয় তাকে আমরা বহুব্রী সমাস বলি। তাহলে এই ছকটা তোমরা একটু ভালোভাবে খাতায় টুকে নিয়ে এগুলো প্রশ্নগুলো টুকে নিয়ে আস্তে আস্তে আমরা সমাস বুঝে বুঝে যাবো, সেগুলো খাতায় টুকে নিয়ে করো। এরপর আমরা চলে যাব সমাসের কিছু সমাস করতে গেলে তার সঙ্গে কিছু রিলেটেড বিষয় আছে, সেই জ্ঞাতব্য বিষয়গুলো তোমাদেরকে আস্তে আস্তে তুলে ধরছি। হ্যাঁ দেখো বন্ধুরা, এবার আমরা আজকে যেটা আমাদের আলোচ্য বিষয়, যে মেন আলোচ্য বিষয় সেটা হচ্ছে আমাদের সমাস। আমরা প্রথম থেকে সমাস কিভাবে করতে হয়, সমাসের যে বিষয়গুলো কি কি রিলেটেড বিষয়গুলো সেই জ্ঞাতব্য বিষয়গুলো আগে আমরা জানবো। একটা সমাস করতে গেলে তাকে তোমাকে আগে প্রথমে জানতে হবে ব্যাস বাক্য কাকে বলে, সমসমান পদ কাকে বলে, পূর্বপদ উত্তর পদ কাকে বলে, সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ কাকে বলে, এইগুলোকে আগে তোমাকে একদম গ্রাসরুট থেকে জানতে হবে। যদি না জানো তাহলে ওই মুখস্থ করে নিয়ে একটা সাজেশন বই কিনে নিয়ে সেখান থেকে মুখস্থ করে নিয়ে পরীক্ষায় কোনোদিন উত্তর দিয়ে আসতে পারবে না। এখান থেকে কিন্তু পরীক্ষায় তোমাদের সেমিস্টার পড়তে 2 নম্বর প্রশ্ন আসার সম্ভাবনাও কিন্তু প্রবল। আস্তে আস্তে বুঝিয়ে যাবো বন্ধুরা, তোমরা এগুলো খাতায় দরকার হলে নোট ডাউন করে রেখে দিতে পারো। দেখো একটা সমাস পুরোপুরি করতে গেলে আগে সমাসটা জানতে গেলে তোমাকে সমাসের কিছু রিলেটেড বিষয় আছে, সেই জ্ঞাতব্য বিষয়গুলো কি কি। একটা সমাস নির্ণয় করতে গেলে তোমাকে আগে ব্যাস বাক্যটা তৈরি করতে শিখতে হবে। তোমাকে এবার ব্যাস বাক্য তৈরি করতে হবে, সেখানে জানতে পারছো সমসমান পদটা কি, সমসমান পদের মধ্যে কোন পদটা পূর্বপদ কোন পদটা উত্তর পদ, সেটার একটা তোমাকে একটা
প্রাথমিক একটা পরিচয়, তোমাকে একটা তার প্রাথমিক একটা জ্ঞান থাকা উচিত। তারপরে যে নতুন সমাজগুলো মিলিত হয়ে, যে পদগুলো মিলিত হয়ে যে একটা সমাজগত পদ তৈরি করলে, যে নতুন একটা সমাজ বা নতুন একটা পদ গঠিত হলে, সেই পদকে আমরা কি নাম দেবো? সমস্ত পদ না সমাজগত পদ, এগুলো জানবো। দেখো বন্ধুরা, ব্যাস বাক্য কাকে বলে, ব্যাকরণে ব্যাস বাক্য কাকে বলে, বা বিগ্রহ বাক্য কাকে বলে, বা বিগ্রহ কাকে বলে, এটা আমরা জানবো। কি বলা হচ্ছে? যে শব্দ সমষ্টি বা পদ সমষ্টি, আমি কিছুক্ষণ আগেই বলেছি, সাধারণ সমাস সাধারণত পদের সঙ্গে পদের হয়। সাধারণত এখানে কি ধরনের পদের সঙ্গে হয়? মনে রাখবে, এটি সুবন্ত পদ। সুবন্ত পদের সঙ্গে, হ্যাঁ, সুবন্ত পদের সমাস হয়। সুবন্ত পদের সমাস হয়, একটু মনে রাখবে, সুবন্ত পদের সমাস হয়। হ্যাঁ, তিঙন্ত পদের কিন্তু হয় না। তোমরা যেটা পড়েছো তোমরা, হ্যাঁ, 11 সেমিস্টার 1-এ, সেমিস্টার 2-তে পড়েছো তোমরা, নর নরম নরা, বালক বালক ও বালকা, এই যে সু ও যশ, হ্যাঁ, এই যে বিভক্তিগুলো আছে, প্রথম বিভক্তি থেকে সপ্তমের বহু পর্যন্ত, এই বিভক্তি শুভ বিভক্তিকে বলা হয় সুবন্ত, শুভযুক্ত অন্ত সুবন্ত। এই সুবন্ত পদের কিন্তু সমাস হয়, মনে রাখবে। সেটা দুটো পদ থাকতে পারে, আবার কখনো বহুব্রী সমাসে, দ্বন্দ্ব সমাসে কিন্তু আবার দুইয়ের অধিক পদ থাকতে পারে। এই জন্য সুবন্ত পদে, তিঙন্ত পদের সঙ্গে সাধারণত সমাস হয় না, এটা একটু মনে রাখবে। কিন্তু মনে রাখবে তাহলে সুবন্ত পদের সঙ্গে সমাস হয়। সুবন্ত পদ বলতে কোনগুলো? যেগুলো আমরা নর, বালক, মুনি, সাধু এই শব্দগুলো করে যায়, সেখানে দেখবে এক বচন, দ্বিবচন, বহু বচন, প্রথম আর এক বচন কি আছে? সৌ, ঔ, যশ, এইগুলো। হ্যাঁ, এই যে একবার সপ্তমী বহু বচন পর্যন্ত আছে শুভ, এই 7টি বিভক্তিকে আমরা কি বলবো? আমরা 3 7 21, এইকে বলা হয় আমরা শুভ বিভক্তি। হ্যাঁ, তাহলে এটা মনে রাখবে, সুবন্ত পদের সঙ্গে সমাস হয়। আজকে আমরা যেটা আমরা আলোচনা করছি যে ব্যাস বাক্য কবে, কি বলে? যে শব্দ সমষ্টি বা পদ সমষ্টি সমন্বিত হয়ে, অর্থাৎ মিলিত হয়ে, হ্যাঁ, এক পদে পরিণত হয়, তাকে ব্যাকরণে বিগ্রহ বলা হয়, বা বিগ্রহ বাক্য বলা হয়, বা ব্যাস বাক্য বলে। যেমন একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝি, এর আগে করেছো 3rd সেমিস্টারে, বনস্য সমীপম, বনস্য সমীপম। আচ্ছা, আবার হয়তো একটা অন্যভাবে করেছো তোমরা, কি করেছো? এবারে করবে মাতা চ পিতা চ। এই যে বন্ধু এগুলো লিখলাম, এই যে বনস্য সমীপম, এই যে বনস্য সমীপম, বনস্য একটা পদ, সমীপম একটা পদ, দুটো পদ আছে। তাহলে এদের কি আমরা করবো? এই দুটো পদ থাকার জন্য এই পদ সমষ্টি যখন মিলিত হয়, তখন আমরা কি তৈরি হয়? উপবনাম। তোমরা অবৈভাব সমাসে এই প্রিভিয়াস ক্লাসে সেমিস্টার 3-তে করেছো। এইটাকে বলা হয় সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। এটাকে বলা হয় সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ, সমস্ত পদ, মনে রাখবে, সমস্ত পদ। আর এই যে বনস্য সমীপম, এটাকে বলা হয় কিন্তু মনে রাখবে ব্যাস বাক্য। এখানে কটা পদ আছে? দুটো পদ আছে। এটাকে বলা হয় ব্যাস বাক্য, ব্যাকরণে ব্যাস বাক্য বলা হয়, বা বিগ্রহ বাক্যও বলা হয়। তাহলে এ মনে রাখবে এটা। তাহলে যে শব্দ সমষ্টি বা পদ সমষ্টি সমন্বিত হয়ে এক পদে পরিণত হয়, তাকে ব্যাকরণে বিগ্রহ, বিগ্রহ বাক্য বা ব্যাস বাক্য বলে। তাহলে বনস্য সমীপম, এই যে এটা বনস্য একটা পদ, সমীপম একটা পদ, এই দুটো পদকে একসাথে ব্যাকরণে কি বলা হয়? ব্যাস বাক্য। এই বনস্য সমীপম অন্বিত হয়ে, সমন্বিত হয়ে, মিলিত হয়ে একটি নতুন পদ গঠন করে, যার নাম হচ্ছে উপবনম। এই উপবনমটাকে বলা হয় সমাসবদ্ধ পদ এবং পূর্বপদ। আবার থেকে এধারে আর একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, যেমন হচ্ছে মাতা চ পিতা চ। চটা হচ্ছে মানে একটি দ্বন্দ্ব সমাসে চ যোগ করে ব্যাস বাক্য করবে। তাহলে এখানে মাতা এবং পিতা চ, এইগুলো কি বলা হয়? ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। এই মাতা চ পিতা চ যখন মিলিত হয়ে, যখন কি হচ্ছে? মাতা পিতর, সমস্ত পদ হচ্ছে মাতা পিতর, মনে রাখবে এটা, মাতা পিতর। তাহলে এইটাকে আমরা কি বলবো? সমাসবদ্ধ পদ, সমাসবদ্ধ পদ, সমাসবদ্ধ পদ। এটা একটু তোমরা মনে রেখো বন্ধুরা। তাহলে বোঝাতে পারলাম যে সমাস একটা করতে গেলে যে যে পদের মধ্যে যে সমাসগুলো হয়, সেই যে ব্যাস বাক্যে, সেই ব্যাস বাক্যটা বুঝে নিতে হচ্ছে ব্যাকরণে তাকে বিগ্রহ বা বিগ্রহ বাক্য বা ব্যাস বাক্য। এক কথা আমরা সমাসের বাক্যকে আমরা কি বলবো? ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা বিগ্রহ, এটা মনে রাখবে। তাহলে সমাসের বাক্যকে এক কথা আমরা কি বলবো?
ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা বিগ্রহ। তাহলে যে শব্দ সমষ্টি বা পদ সমষ্টি সমন্বিত হয়ে এক পদে পরিণত হয় তাকে আমরা ব্যাকরণে বিগ্রহ বা বিগ্রহ বাক্য বা ব্যাস বাক্য বলে। যেমন হচ্ছে বনস্য সমসম, তাহলে বনস্য একটা পদ, সমীপম একটা পদ, তাহলে এই দুটোকে আমরা কি বলবো? ব্যাস বাক্য ব্যাকরণ। এই দুটো পদ যখন সমন্বিত বা মিলিত হয়ে যখন একটা নতুন পদ গঠন করছে সেটাকে আমরা বলবো সমাসবদ্ধ পদ। যেমন উপবনম সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ। ওপর দিকে তাহলে আর একটা উদাহরণ দিয়ে দিচ্ছি দ্বন্দ্ব সমাস থেকে, মাতা চ পিতা চ। তাহলে এই এতগুলো পদগুলোকে মাতাকে বলবো, চকে বলবো, পিতাকে বলবো, চকগুলো এগুলো কি আমরা কি বলবো? ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা বিগ্রহ। এইটা যখন মিলিত হয়ে অন্বিত হয়ে পরস্পর সমন্বয় অন্যায় ঘটিয়ে যখন একটা এক পদে পরিণত হচ্ছে মাতা পিতা বা পিতরম, তখন আমরা কি বলবো? সমাসবদ্ধ পদ। এবার সমসমান পদ কাকে বলে? না, ব্যাস বাক্যের অন্তর্গত প্রত্যেকটি পদকে সমসমান পদ বলে। তাহলে এখানে দেখো সমসমান পদের বললাম, তাহলে বনস্য একটি সমসমান পদ, সমীপম একটি সমসমান পদ, সমীপম একটা সমসমান। আর একটা অর্থ দিতে পারি রাজ্ঞ, পুরুষ, তোমার ষষ্ঠী তৎপুরুষে করে এসেছিলে, রাজ্ঞ পুরুষ ইজ ইকুয়াল টু কি হয়? রাজপুরুষ। রাজপুরুষ তোমরা এগুলো পড়ে এসেছো, জেনে এসেছো প্রিভিয়াস ক্লাসে। রাজপুরুষ, রাজ্ঞ রাজার পুরুষ, রাজপুরুষ। তাহলে দেখো এই যে সমসমান, তাহলে ব্যাস বাক্যের অন্তর্গত। তাহলে এটা আমি গোটাটা কি বলেছিলাম? ব্যাস বাক্য। এটা ব্যাস বাক্য। এই ব্যাস বাক্যের হচ্ছে বনস্য একটা কি হলো? সমসমান পদ, সমীপম হলো একটা সমসমান পদ। আবার দেখো এটা গোড়াটাই হচ্ছে ব্যাস বাক্য, রাজ্ঞ পুরুষ, এটা ব্যাস বাক্য। এই ব্যাস বাক্যের প্রথম পদটা রাজ্ঞ হচ্ছে একটি সমসমান পদ, পুরুষ হচ্ছে একটি সমসমান পদ, উভয় মিলে কি হলো? রাজপুরুষ। এটা হলো কি হলো? সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ। এবার পূর্বপদ এবং উত্তরপদ কাকে বলে আমাকে জানতে হবে। ব্যাস বাক্যের অন্তর্গত যে পদটা প্রথমে থাকে, তাহলে এই যে আমরা বললাম রাজ্ঞ, রাজ্ঞ পুরুষ, রাজ্ঞ পুরুষ। আবার হতে পারে রামশ্চ, রামশ্চ ভরতশ্চ, রামশ্চ ভরতশ্চ। এই দেখো দুটি পদ দিয়ে আছে। তাহলে এখানে দেখো রাজ্ঞ, এই পদটা প্রথমে থাকার জন্য এটাকে কি বলা হয়? পূর্ব পদ, মানে আগের পদ। যে পদটা প্রথমে আছে তাকে আমরা বলবো পূর্বপদ, আর যে পদটা পরে আছে তাকে আমরা কি বলবো? পরপদ, বা আমরা কি বলবো? উত্তর পদ। এটা মনে রাখবে তোমরা বন্ধুরা, পূর্বপদ বা পরপদ। তাহলে ব্যাস বাক্যের অন্তর্গত যতগুলি পদ থাকবে, যে পদটা প্রথমে থাকবে, এটা প্রথমে আছে বলে রাজ্ঞটা প্রথমে আছে, তাহলে আমরা কি বলি? যে পূর্ব। পূর্ব মানে কি? আগে। তাহলে আগের পদ, পূর্বপদ। যে পদটা প্রথমে আছে তাকে আমরা পূর্বপদ, আর যে পদটা পরে থাকবে তাকে আমরা কি বলবো? পরপদ। পুরুষটা রাজ্ঞের পরে আছে বলে তাকে আমরা কি বলবো? পরপদ বা উত্তরপদ। এছাড়াও অনুরূপ ভাবে দেখো রামস্য লক্ষ্মণস্য, এটাকে গোটাটাকে আমরা কি বলবো? ব্যাস বাক্য। এই ব্যাস বাক্যের মধ্যে রাম এবং ভরত এই দুটি পদ আছে, দুটো পদ কি আমরা কি বলবো? সমসমান পদ। এই সমসমান পদের মধ্যে রাম প্রথমে থাকার জন্য এটাকে কি বলা হয়? পূর্ব পদ। প্রথমে আছে বলে পূর্বপদ, এটা পরে আছে বলে এটাকে আমরা কি বলবো? উত্তর পদ। এই সমসমান পদগুলো যখন মিলিত হবে তখন আমরা কি হবে সেটা আমরা আবার একটু দেখাবো তোমাদেরকে বন্ধুরা। কি বলা হচ্ছে না, এবার আমরা জানবো সমস্ত বা সমাসবদ্ধ পদ কাকে বলে। 4 নম্বরে আমরা এটা একটু বুঝিয়ে দিই তোমাদেরকে। না, সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ, সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ কাকে বলে? যখন দেখো বন্ধুরা এই পদগুলো মিলিত হয়ে যে রাজ্ঞ পুরুষ রামস্য ভরতস্য, এই পদগুলো মিলিত হয়ে নতুন পদ গঠন করে তখন আমরা কি বলবো? সেটাকে সমাসবদ্ধ পদ। যেমন হচ্ছে রাজ্ঞ পুরুষ। এই দেখো এই দুটি হচ্ছে কি হলো? আমরা সমসমান পদ। এই সমসমান পদ, রাজ্ঞ একটা পদ সমসমান পদ, পুরুষ একটা সমসমান পদ। এটা যখন মিলিত হবে, এই মিলিত হয়ে একটা নতুন পদ গঠন করবে। সেই পদ হয়ে সেই নতুন পদটাকে আমরা কি বলবো? সমস্ত পদ। তাহলে এটাকে কি বলবো? রাজপুরুষ, রাজপুরুষ। এই রাজপুরুষটাকে আমরা কি বলবো? সমস্ত পদ বা
সমাসবদ্ধ পদ, এইটা হয়েছে। আবার দেখো রামস্য ভরতস্য আছে, দুটো পদ আছে, একটা হচ্ছে পূর্বপদ আর একটা উত্তর পদ, দুটোই কিন্তু মনে রাখবে সমসমান পদ। রাম হচ্ছে একটা সমসমান পদ, ভরত হচ্ছে একটি সমসমান পদ। এদের সঙ্গে যখন মিলন হচ্ছে বা সমন্বয় হচ্ছে, একটি নতুন পদ গঠন হচ্ছে। ব্যাকরণে তাকে আমরা কি বলবো? সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ। তাহলে রাম ও ভরতের মধ্যে যদি আমরা সমাস করি তাহলে কি হবে? রাম ভরত, এটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ, ইতরত দ্বন্দ্ব সমাস। কারণ দুটো পদ আছে, রাম এটা হচ্ছে দেবতা, একটা ভাই, এটা ভরত একটা ভাই, পরস্পর একটা সমন্বয় বোঝাচ্ছে। রাম এটা পুংলিঙ্গ অকারান্ত পুংলিঙ্গ শব্দ, ভরত পুংলিঙ্গ অকারান্ত পুংলিঙ্গ শব্দ। তাহলে কটা পদ আছে? 1 আর 2। তাহলে দুটো পদ থাকার জন্য আমরা কি নেবো? অকারান্ত পুংলিঙ্গ শব্দের দ্বিবচনটা নেবো। তার নর শব্দ বা বালক শব্দের দ্বিবচনে কি আছে? নর, নরৌ, বালক, বালকৌ। তাহলে এই জন্য রাম ভরত, দুটো পদ থাকার জন্য লাস্টে যে পদটা, যে লিঙ্গ হবে, যে হবে, তার অনুসারে আমাদের কিন্তু এখানে বচন হবে। লাস্টে যে পদটায় যতগুলো পদ থাকবে সেগুলো সংখ্যাটা গুনে নেবো। তাহলে এখানে দুটো পদ আছে, রাম এবং ভরত দুটো পদ আছে, এবং ভরত লাস্টে হচ্ছে পুংলিঙ্গ, তার লিঙ্গ অনুসারে, তার বচন অনুসারে কিন্তু সমাসবদ্ধ পদ হবে। তাহলে এখানে এটা পুংলিঙ্গ শব্দ, অকারান্ত পুংলিঙ্গ শব্দ, দুটো পদ থাকার জন্য কি হলো? রাম ভরত পুংলিঙ্গ। তাহলে এতদূর তোমাদেরকে বোঝাতে পারলাম। আবার পরের ক্লাসগুলো আমরা আস্তে আস্তে সুন্দর করে আবার বুঝিয়ে দেবো। হ্যাঁ, আজকে এই পর্যন্ত থাক, এগুলো বাড়িতে সুন্দর করে তোমরা প্র্যাকটিস করো। ধন্যবাদ।